তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার, অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। এই প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। ক্ষমতা পাকাপোক্ত করতেই ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, মন্তব্য বেগম জিয়ার। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এবং মিশরে ঘণ্টা ব্যবধানে দুটি গির্জায় বোমা হামলা, নিহত অন্তত ৪৫, আহত শতাধিক, দায় স্বীকার আইএসের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। তিস্তা নদী বাদ দিয়ে পানি বণ্টনের প্রশ্নে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই দাবি করে তোরসা, জলঢাকা ও ধরলা সহ উত্তরবঙ্গের কয়েকটি ছোট নদী দিয়ে পানি বণ্টনের পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন মমতা। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের আগে সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো 1 2 3 4 আই ডোন্ট নো এনিথিং। শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে শনিবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে উঠে আসে বরাবরই ঝুলে থাকা তিস্তার পানি বণ্টনের বিষয়টি। এবার তিনি বললেন, তিস্তা নয় অন্যান্য ছোট নদীর পানি দিতে রাজি পশ্চিমবঙ্গ সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিকল্প প্রস্তাবের কথা জানান মমতা। তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। তিস্তা যদি আমি দিতে নাও পারি সেটা ভাবার কারণ নেই। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকেই। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হয়, এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে। তিস্তা সমস্যার সমাধান করতে না পারায় বাংলাদেশের মানুষ যেন ভুল না বোঝে, সেজন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেন মমতা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তিস্তা সমস্যার সমাধানে তোরসা, জলঢাকা সহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানি বণ্টনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিস্তার পানি ইস্যুতে দিল্লিকে কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের অগ্রাধিকার যাই থাকুক না কেন, বাংলাদেশের পক্ষ থেকে সবসময় গুরুত্ব দেওয়া হয় তিস্তার পানি বণ্টন ইস্যুর উপর। প্রধানমন্ত্রীর চলতি ভারত সফরে এই ইস্যুতে দুপক্ষ থেকেই যখন আশার বাণী শোনানো হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এলো সম্পূর্ণ উল্টো প্রস্তাব। শনিবার নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিকল্প হিসেবে জলঢাকা, তোরসা, ধানসিঁড়ি সহ কয়েকটি নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন। তবে এই নদীগুলোকে আদতে নদী হিসেবে মানতে নারাজ তিস্তা পাড়ের মানুষ। সরেজমিনে দেখা যায় নামে নদী হলেও এগুলোতে পানির প্রবাহ বলতে কিছুই নেই। তিস্তা দিয়ে পানি দেবে না, তোষা নদী দিয়ে পানি দেবে।
তোষা নদী দিয়ে কোন দিক দিয়ে পানি দেবে আমরা তো তোষা নদীর খবরে জানি না। সময়ে পানি আমরা কিন্তু পাই না, অসময়ে পাই। পানির অভাবে এখন আমরা আবাদ থেকে শুরু করি সবকিছু মরুভূম। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বন্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞরা বলছেন মমতার এই প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন এবং তিস্তা থেকে বাংলাদেশের দৃষ্টি সরানোর চেষ্টা। তিস্তার উপরে আমাদের যে অধিকার বা তিস্তা চুক্তির যে একটা একেবারেই তৈরি হওয়া নিশ্চিত একটি চুক্তি, সেটি থেকে আমাদেরকে অন্যদিকে পরিচালিত করার একটা চেষ্টা। মমতা যে সকল কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা, যে ওই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা, যে এই নদীগুলো আমরা এখান থেকে পানি কিছুটা দেবো আর তিস্তা নদীকে পানিটাকে সবটা নিয়ে যাব। উনি তো একটা মানে যে সকল কথা, ওনার একটা দায়িত্বশীল বক্তব্য এটা ওনার হলো না। বিশেষজ্ঞদের মতে তিস্তা ইস্যুতে মমতা গুরুত্বপূর্ণ হলেও নদীটির বেশিরভাগ পানি মূলত আটকে রাখছে সিকিম। তাই এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের উপরই চাপ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। তিস্তার যে পানিটা এটা তো সিকিম আটকে রাখছে, আর সিকিম হলো ভারত সরকারের ভেতরের একটা রাজ্য, তো সেটা ভারত সরকারকে এটা নিষ্পত্তি করতে হবে। আমি বলবো যে আমাদের সরকারকে যে অবস্থানে আছে সেটা অনড় ভাবে থাকতে। তারা বলছেন ভারতের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই পানির ন্যায্য হিস্সা পাবে সব অঞ্চলের মানুষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, স্থলবন্দর স্থাপন, সীমান্ত হাট বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এতে দুই দেশের আন্তঃবাণিজ্য যেমন বাড়বে তেমনি খুলে যাবে আঞ্চলিক বাণিজ্যের অপার সম্ভাবনা। তাদের অভিমত, বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের আরোপ করা রফতানি বাধা দূর করার পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। তবে এসব চুক্তি ও সমঝোতার সুফল ভারতের আন্তরিকতার ওপর অনেকটাই নির্ভর করছে বলেও মনে করেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দিল্লির সঙ্গে 22টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করেছে ঢাকা। এর মধ্যে আছে কলকাতা খুলনা ঢাকা রুটে বাস সার্ভিস চালু, খুলনা কলকাতা ট্রেন চলাচল এবং রাধিকাপুর থেকে দিনাজপুরের বিরল পর্যন্ত রেল লাইন চালু। এসব সার্ভিস শুরু হলে কমে যাবে উভয় দেশের আমদানি রপ্তানি খরচ। সেই সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনা উন্মুক্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। লাইনগুলো কিন্তু খালি ইন্ডিয়া পর্যন্ত না, সেটা ইন্ডিয়া হয়ে নেপালে যাবে, ইন্ডিয়া হয়ে ভুটানে যাবে, ইন্ডিয়া হয়ে মায়ানমার যাবে, মায়ানমার হয়ে চায়না যাবে। অ্যাকচুয়ালি এই ট্রান্স এশিয়ান রেলওয়েরই একটা পার্ট হলো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কানেকশন। আমাদের ইন্ডিয়ার সঙ্গে বার্গেন করতে হবে যে আমি যেমন তোমাকে আগরতলা থেকে কলকাতায় যাওয়ার সুযোগ দিলাম, তুমি তেমনি তোমাকে হয়ে ভুটানে এবং নেপালে যাওয়ার বা মায়ানমারে যাওয়ার বা চীনে যাওয়ার সুযোগ দাও। চুক্তির সুফল ঘরে তুলতে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে হবে বাংলাদেশকে, বাড়াতে হবে রপ্তানি। তবে এক্ষেত্রে প্রধান বাধা ভারতের আরোপ করা নন ট্যারিফ ব্যারিয়ার। অর্থনীতিবিদরা বলছেন, চুক্তিতে এসব বিষয় কিভাবে স্থান পেয়েছে এবং ভারত কতটুকু সহযোগিতা করবে তার উপর নির্ভর করছে চুক্তির সুফল কতটা পাবে বাংলাদেশ। কোনো আর্টিফিশিয়াল ব্যারিয়ার যেন না থাকে আমাদের বাণিজ্যে। মানসিকতা আছে, বাংলাদেশ বিরোধী যে একটা মনোভাব ভারতে প্রায় আমরা পরিলক্ষিত করি, সেই বিষয়গুলো আছে। আশা করি যে আস্তে আস্তে এগুলো নিরসন হবে। স্থলবন্দর স্থাপন সহ সীমান্ত হাটের পরিসর ও সংখ্যা বৃদ্ধি কমাবে কালোবাজারি, বাড়বে ব্যবসায়িক কার্যক্রম। তবে এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও অব্যবস্থাপনা নিরসনে জোর দিতে হবে উভয় দেশকে। যেই লোকরা আগে চোরাচালানি করতো, সপ্তাহে 2-3 বার ভিতরে গিয়ে আইনসঙ্গতভাবে ভিসা ছাড়া বাণিজ্য করার সুযোগ পাবে। সুতরাং এই জিনিসটা যদি কমে যায়, এটা হলে পরে, তাহলে আমরা লাভবান হব, ওরাও লাভবান হবে। এসব চুক্তির ফলে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন উভয় অর্থনীতিবিদ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার সন্ধ্যায় প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সাক্ষাতের সময় এমন প্রশংসাই করেন প্রণব মুখার্জি। এর আগে রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। এ সময় বাংলাদেশের সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন সোনিয়া। এর আগের দিনেই শুরুতেই রাজস্থানে আজমির শরীফের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। 4 দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ সম্মানে অতিথি হয়েছেন রাষ্ট্রপতি ভবনের। জানা গেছে গেল 3 দিনে রাষ্ট্রপতির সাথে দেখা হলেও রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় প্রণব মুখার্জির সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় রাষ্ট্রপতি ভবনের ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন প্রণব মুখার্জি। এর আগে রাষ্ট্রপতি ভবনেই শেখ হাসিনা বৈঠক করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে। সোনিয়া পুত্র রাহুল গান্ধীও এ সময় মায়ের পাশেই ছিলেন। বাংলাদেশের সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার প্রশংসা করেছেন সোনিয়া। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসাও করেছেন তিনি। এর আগে দিনের শুরুতেই রাজস্থানের আজমির শহরে পৌঁছে সফর সঙ্গীদের নিয়ে আজমির শরীফের দরগায় জিয়ারত করেন তিনি। এরপর দরগার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। রোববার রাতে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতি নবনির্বাচিত কমিটির সদস্যরা গুলশানে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। বেগম জিয়া আরো বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, তার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশ বিক্রি করে দিয়েছে, সেজন্য এখন 5 বছরের জন্য এটা একটা চুক্তি করেছে। কি 5 বছর তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে, এই চুক্তিটা তিনি সেই জন্যই করলেন। কিভাবে থাকবে? ভোট হবে না, এই চুরি চামারি করে নানা রকম ভাবে পুলিশকে দিয়ে করে, ছাত্রলীগ, গুন্ডা লীগ তাদের তো আছেই, তাদের সবার হাতে হাতে অস্ত্র, তাদেরকে দিয়ে, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা এই নির্বাচনে যেতে। আজকে যে নির্বাচন কমিশন আছে সে কিন্তু বিশেষ করে চিফ ইলেকশন কমিশনার, তিনি নিরপেক্ষ নন বলেই আজকে তার কাছ থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় চুক্তির মধ্য দিয়ে ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চুক্তি এবং সমঝোতা লাইন বাই লাইন পড়ে দেখুন কোথায় দেশ বিক্রির বিষয় আছে। যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে জাতির কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে। আমি আশা করব আমাদের জনগণের কথা ভেবে অনতিবিলম্বে তিস্তা সহ অন্যান্য নদীর, অভিন্ন নদীর পানি বন্টনে যথাযথ উদ্যোগ নেবেন। যত দ্রুত সম্ভব ততই মঙ্গল হবে। প্রবাসের সময় আরো থাকছে। প্রতিষ্ঠান পরিবর্তনে চট্টগ্রামে সনদ বাতিল হওয়া স্কুলের শিক্ষার্থীদের সহায়তা করবে বোর্ড। মানসম্মত স্কুল পাওয়া নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। সব ধরনের প্রক্রিয়া শেষে জেল কোড অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। মহামান্য রাষ্ট্রপতি নামঞ্জুর করাতে আদালতে যে রায় ঘোষণা করছে সেটা কার্যকর করতে জেল কোড অনুযায়ী যা যা করণীয় সেই প্রক্রিয়াগুলো আমরা করে যাচ্ছি। জেল কোড অনুযায়ী 21 দিনের কমে নয়, 28 দিনের ঊর্ধ্বে নয়, এই সময়ের মধ্যেই কার্যাদেশ করতে হবে, পালন করতে হবে। আমরা সেই জন্যই অপেক্ষা করছি। রায় কার্যকর করার জন্য আমাদের কারাগার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি সবই আমাদের আছে। যখন সমস্ত ফর্মালিটি শেষ হবে আমরা তখনই আমরা এইটা কার্যকর করব। বুড়িগঙ্গা বাঁচাতে ট্যানারি স্থানান্তর করা হলেও এবার সাভারের ধলেশ্বরী নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত।
ধলেশ্বরী নদীর দূষণ রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাভারে স্থানান্তরিত যেসব ট্যানারি বিদ্যুৎ গ্যাস সংযোগের আবেদন করেছে তাদের 15 দিনের মধ্যে সংযোগ দিতে বলা হয়েছে। এছাড়া জরিমানা 30,85,00,000 টাকা মওকুফ করে শ্রমিকদের কল্যাণে প্রত্যেক ট্যানারি কারখানাকে 50,000 টাকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বারবার আলটিমেটাম ও জরিমানার নির্দেশেও যখন হাজারীবাগে থাকা ট্যানারিগুলো সাভারে যাচ্ছিল না, ঠিক তখনই উচ্চ আদালতের নির্দেশ আসে ট্যানারিগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার। এরই মধ্যে এসব সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার শুনানি হয় যথাসময়ে ট্যানারি না সরানোয় 142টি কারখানার কাছ থেকে 30,85,00,000 টাকা বকেয়া নিয়ে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন তার কাছে তথ্য আছে বুড়িগঙ্গা বাঁচাতে ট্যানারি সাভারে স্থানান্তর করা হলেও সেখানে গিয়ে ধলেশ্বরী নদী দূষিত করছে ট্যানারিগুলো। কোনোভাবেই যেন ধলেশ্বরী নদী দূষিত না হয় এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ। বিচারপতি উল্লেখ করেছেন যে তাদের কাছে এসছে যে সাভারের ট্যানারি থেকে যে বর্জ্য নদীতে ফেলা হচ্ছে পানি বিশুদ্ধকরণ করে সেখানে সঠিকভাবে সেখানে অপসারণ করা হচ্ছে না, অনেক বর্জ্য সেখানে নদীতে পড়ে ধলেশ্বরী নদীর দূষণ হচ্ছে। যদি এই ট্যানারি অপসারণ করার পরে সাভারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেক্ষেত্রে সরকারকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। একই সঙ্গে ট্যানারি মালিকদের জরিমানার টাকা মওকুফ করে প্রত্যেক কারখানাকে শ্রমিকদের কল্যাণে 50,000 টাকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত সাভারের ট্যানারি শিল্পনগরীকে সম্পূর্ণ প্রস্তুতিরও আদেশ দেওয়া হয়। অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছেন যে 142টা ট্যানারি যারা সাভারে সমস্ত ইউটিলিটি কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছেন ওনাদেরকে সরকার 15 দিনের মধ্যে বিসিককে বলে দিয়েছেন যে লাইনগুলো দিয়ে দেওয়ার জন্য। আর রাজধানীর হাজারীবাগে ট্যানারির জায়গায় আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। রোববারের এই আদেশের ফলে ট্যানারি স্থানান্তর নিয়ে সব আইনি প্রক্রিয়ার অবসান হলো বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়কে স্বাগত জানিয়েছেন পোল্ট্রি ফার্মের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কন্ট্রোলিং কাউন্সিল BPICC। চিকিৎসকরা বলেছেন ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি খাদ্য মিশ্রিত মাছ ও মাংস খেলে দীর্ঘমেয়াদে মানুষ ভুগতে পারে অ্যাজমা ও ব্লাড ক্যান্সার সহ মারাত্মক সব রোগে। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় 2011 সালের 21শে জুলাই মাছ ও মুরগির খাদ্য তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে রায় দেয় হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শোয়েব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক গোলাম সরোয়ার। পরবর্তীতে 2016 সালের 7 ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর আপিল পুনর্বহাল করতে আবার আবেদন করলে ওই আবেদনও খারিজ করে দিয়ে হাইকোর্টের পূর্বের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। তারা একটা আবেদন করেছিল আজকে এবং সেই আবেদন শুনানি হয়েছে এবং ইতিমধ্যে আদালতের রায় যেটা দিয়েছিল সেই প্রেক্ষিতে হাজারীবাগের এই সমস্ত ফ্যাক্টরিগুলো যেগুলো বর্জ্য থেকে আপনার পশু খাদ্য এবং মুরগির খাদ্য উৎপাদন করে সেগুলো অলরেডি র্যাবের ভ্রাম্য টিম এগুলো বন্ধ করে দিয়েছে। হাইকোর্টের দেয়া ওই রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কন্ট্রোলিং কাউন্সিল BPIC এর যুগ্ম আহ্বায়ক বলেন ট্যানারি বর্জ্য যেন ট্যানারি মালিকরা বাহিরে বিক্রি করতে না পারে সে ব্যাপারেও সরকারকে নিতে হবে কঠোর ব্যবস্থা। আমরা খুবই পজিটিভলি নিচ্ছি, কারণ এই ধরনের ফিড মিলের জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। ট্যানারির বর্জ্য বাইরে আসে কিভাবে? ট্যানারির বর্জ্য তো ট্যানারিতেই শেষ করে ফেলা উচিত এবং সেটা কিন্তু একটা যথাযথ পর্যায়ে এটাকে নষ্ট করে ফেলা উচিত। এই রায় যদি এখন ইমপ্লিমেন্ট করা যায় তাহলে 100% এর বর্জ্য বন্ধ হবে, ব্যবহার বন্ধ হবে এবং ইন্ডাস্ট্রির জন্য সকলের জন্য এটা ভালো হবে। এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলছেন ট্যানারি বর্জ্য দিয়ে তৈরিকৃত মাছ ও মাংস খেলে মানবদেহে ঘটতে পারে ব্লাড ক্যান্সার সহ আরো জটিল রোগ। ক্রোমিয়ামটা শরীর এবং রক্তে প্রবেশ করে যদি এর ব্লাড লেভেলটা বেড়ে যায় তাহলে এটা লং টাইম ইফেক্টে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদি ফুসফুসে যায় তাহলে এটা বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, অনেক ক্ষেত্রে ব্রঙ্কাইটিস হতে পারে, রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, এমনকি অ্যাজমা মতো করতে পারে। অবশ্যই এটা একটা ক্ষতিকর প্রভাব লং টার্মে পড়বে আর কি। মানবদেহে দীর্ঘমেয়াদে ক্ষতি থেকে রক্ষা পেতে হাইকোর্টের রায় যথাযথ বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন হতে তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ভালো না সেই জন্য। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে বারোপাইখা গ্রামে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদা আক্তার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্রনাথ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্বজনরা জানান, গত রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় জুবায়েদা। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে থাকেন তারা। সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, হত্যার পর তার চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা। যে নাম্বারটা কল দিছিল, মানে বাসা থেকে ঘরের থেকে ফোন দিছিল, ফোনটা রিসিভ করে দিয়েছিল, এই ঘরে পর্যন্ত আইছিল। তখন এই রিসিভ করে আইছে, তখন তাকে আবার আমরা উল্টে কল দিছিলাম। সে উল্টে দেখতে বললো, ভাই আপনি বোনের আমার সাথে কথা বললো, কিন্তু একটা চিকের একটা শব্দ পাইছি ভাই। আমি এখান থেকে যে টাইনে নিয়ে বুটটা ঘাটে ফালাইছে, এটা দেখে বোঝা গেছে। তখন ওই ছেলেটা খবর করলো যে ওখানে একজন মানুষ মেয়ে পড়ে আছে জুবেদা। তখন আমরা আর 4-5 জন দেখছি, দেখার পরে দেখলাম যে ডান পাশের চোখটা উঠে হেলাইছে, বাম পাশের চোখটা পাড়ায় ভিডিও দেখে দিচ্ছে। তখন আমরা অনেক লোক ওখানে গেছিল, সব বের করে দিছি। যেখানে কোনো পুলিশ টুলিশ আসলে একটা আলামত থাকলে খুনি হয়তো সহজে তারা বুঝতে পারবে। এই কারণে আমরা পরবর্তী অন্য কোনো লোক যাইতে দিই। প্রবাসের সময় আরো থাকছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। আগামীতে উচ্চকর প্রদানকারীদের শর্তহীনভাবে সিআইপি সুবিধা দিতে আইন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আলোচকদের পরামর্শ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হলেও কিছু দুর্বল এলাকা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে। হাসপাতালের সেবা বৃদ্ধিতে সার্বিক ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে পুলিশের দায়িত্ব পালনে যানবাহনের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নিয়মনীতি সঠিকভাবে মেনে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের কাজ অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। হায়েস্ট যারা ট্যাক্স পে করেন তারা নাকি সিআইপি হতে পারেন না। সিআইপির যে আইন কানুন তাতে তাদের কোনো জায়গা নেই। এনিওয়ে, আমি এখানে সিদ্ধান্ত নিলাম উইল ইমপ্লিমেন্ট ইট। যারাই কোনো ক্ষেত্রে স্বীকৃতি পান, ন্যাশনাল স্বীকৃতি, দে শুড বি সিআইপি অটোমেটিক্যালি। এটার জন্য যে ওইটা করতে হবে ওইটা করতে হবে করার দরকার নেই। সামবডি হু গেটস এ স্বীকৃতি ফর গুড পারফরমেন্স ইন এনি এরিয়া অফ প্রাইভেট বিজনেস। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা স্মারক সহ চুক্তি স্বাক্ষরের পক্ষে বিপক্ষে নিউ ইয়র্কে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ চুক্তিকে স্বাগত জানিয়ে সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ সভাপতি সৈয়দ বশারত আলী ও শামসুদ্দিন আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একই দিন জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীরা ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বলে অভিযোগ করেন। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, আবুল বাশার, মুস্তাফা কামাল পাশা সহ আরো অনেকে। জনগণকে অন্ধকারের মধ্যে রেখে, জনগণকে কোনো কিছু না জানিয়ে এই সকল সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী। শেখ হাসিনা তার সফল যে সফরটা হয়েছে এবং সেজন্য আমরা যুক্তরাষ্ট্রের আওয়ামী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির প্রাণের মেলা বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ও কর্মদিবসের সঙ্গে মিল রেখে সাধারণত এ সময়টিতে বৈশাখী মেলার আয়োজন করে থাকে প্রবাসীরা। প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন করেছে স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ। আয়োজকরা জানান, বৈশাখী মেলা অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ। এ মেলায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 7 থেকে 8 হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। মেলায় দেশীয় পোশাক, অলংকার, বাচ্চাদের খেলনা সহ মুখরোচক নানা রকম দেশীয় খাবারের দোকানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে শিশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা জাগ্রত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফ্রান্সের নেতাকর্মীরা। আজমল হোসেনকে সভাপতি ও শাহরিয়ার শিপুকে সাধারণ সম্পাদক করে সংগঠনের আনুষ্ঠানিক কমিটি ঘোষণার সময় এই আহ্বান জানান তারা। প্যারিসের স্থানীয় একটি হোটেলে এই কমিটির ঘোষণা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কায়েস। ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান শাহরুর সভাপতিত্বে এবং আজমল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক হাসান সিরাজ সহ সংগঠনের অন্যান্য নেতারা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালন করেছে প্রবাসী বাঙালিরা। এ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। সুচিত্রা সেন মেমোরিয়াল ও ইউএস এর আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক, লেখক নাসিমুন নাহার নিনি ও সাংবাদিক হাসান ফেরদৌস, রানু ফেরদৌস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ সংস্কৃতি মনা প্রবাসীরা। আমার আব্বা আম্মা খুব একটা সিনেমা দেখতেন না, তো খুবই কম সুযোগ নেওয়া হয়েছে। তারপরে বড় হওয়ার পরে তো বন্ধু বান্ধব সবাই মিলে অনেক। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে সহায়তা করবে শিক্ষা বোর্ড। একথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। বারবার সতর্ক করার পরও অতিরিক্ত ফি কমানোর উদ্যোগ না নেয়ায় স্কুলগুলোর সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া 6টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে বোর্ড সহায়তা করবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাফিলতি এবং অভিভাবকদের সচেতনতার অভাবকেই দুষলেন তিনি। স্কুল কর্তৃপক্ষ নিয়মের তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে ফি আদায় করেছে। অবশ্য অভিভাবকদের আমি শুধু এটা বলি যে এই ব্যাপারগুলিতে আরো অনেক আগের থেকেই সচেতন হওয়া দরকার ছিল। মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে জেলা প্রশাসনের অনুসন্ধান। অভিযুক্ত 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন বারবার সতর্ক করল বেপরোয়া মনোভাব দেখিয়ে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়িমসি ছিল স্কুলগুলোর। অথচ জেলা প্রশাসনের সতর্ক বার্তা পেয়ে 35টি স্কুল আদায়কৃত টাকা ফেরত দিয়েছে কিংবা সমন্বয় করেছে। সরকারি নীতিমালার বাইরে আপনারা ফি নেবেন না, তারপরে আমাদের ডাকে বেশ কিছু প্রতিষ্ঠান ছাড়া দিয়েছে। আর সর্বশেষ যাদেরকে সারা পাই নাই আমরা তাদের বিরুদ্ধে মূলত আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছে অভিযুক্ত স্কুলগুলো। মন্ত্রণালয় থেকে চিঠি আসুক বা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে দিবে, শিক্ষা বোর্ড আমাদেরকে জানাবে, ওটার বিস্তারিত পড়ে বা দেখে কি হয়েছে সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে অভিভাবকরা। যারা বন্ধ করবে তাহলে সবাইকে, এত ছাত্রছাত্রী আছে সবাইকে ভালো স্কুলে পড়তে করাইতে হবে। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল এবং আরো 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নানা নামে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত বাড়তি আদায় করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীর বহন তো রয়েছে। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2রা এপ্রিল রাতে এ ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দ্বীপ ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা। আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা।
বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। ভাড়া আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত ওই 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতি থেকেই দায়ী করছেন তারা। বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2,000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দুদিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসীর। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের কাজ নিজস্ব অর্থায়নে শুরু করায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ ও সমর্থন জানিয়েছে বাংলাদেশে সফররত মসজিদে হারাম ও নববীর ইমামরা। রোববার সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আমন্ত্রণে পদ্মা নদীতে নৌভ্রমণে গিয়ে তারা একথা জানান। এ সময় জাহাজে করে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেন তারা। মসজিদুল হারমাইন শরীফের ভাইস প্রেসিডেন্ট শায়খ ডক্টর মোহাম্মদ বিন নাসির ইবন মোহাম্মদ আল হুসাইন বলেন, বাংলাদেশ সরকারের সকল উন্নয়ন কাজে সৌদি সরকারের সমর্থন রয়েছে। ভবিষ্যতে পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে যাতে সৌদি আরব সহযোগিতা করে সে বিষয়ে তার সরকারকে জানানোর আশ্বাস দেন তিনি। এছাড়া যারা জঙ্গিবাদে জড়িত তারা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেন মোহাম্মদ আল হুসাইন। নৌভ্রমণে তার সঙ্গে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুল মুহসিন ইবন মোহাম্মদ আল কাসিম এবং নৌমন্ত্রী, ধর্মমন্ত্রী ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সহ 2 মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। العظيم الذي نفذه أبناء هذا البلد এত বড় একটা ব্রিজ নির্মাণ করতেছেন, এটা তার সাহসের প্রতি আমি সমর্থন জানাচ্ছি। ওনার অনেক বড় সাহস নিয়েছেন। রাজকীয় সৌদি আরব সব সময় সমস্ত মুসলিম রাষ্ট্রের সাথে আছে এবং বাংলাদেশের সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো। আমার প্রচেষ্টা চালিয়ে যাব যে কিভাবে এক দেশ আরেক দেশকে সহযোগিতা চালায়। যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত, এরা যদি নিজেকে মুসলমান বলে, আমরা বলতে চাই ওরা সত্যিকার মুসলমান নয়, কারণ মুসলমান এ ধরনের জঙ্গিবাদের কাজের সাথে লিপ্ত হতে পারে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আরো 100টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা চিড়িয়াখানার কাছে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় নির্মিত আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন করে এ কথা বলেন তিনি। মেয়র আনিসুল হক বলেন, পাবলিক টয়লেট নির্মাণের চেয়েও এটি রক্ষণাবেক্ষণ করা আরো বেশি কঠিন। এ কারণে পাবলিক টয়লেট ব্যবহার ও পরিষ্কার রাখার ক্ষেত্রে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া 2018 সালের মধ্যে ঢাকা উত্তরের সড়কগুলোতে 5000 সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান আনিসুল হক। এর আগে মিরপুরের রাইনখোলা মোড়ে আরো একটি পাবলিক টয়লেটের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এই এলাকায় যদি কেউ ফ্রি চলতে চান, কেউ ফ্রি এসে ইউজ করতে চান, ওই মাস্তানি হবে না। আর যদি আমার কাউন্সিলর আর আমি এটা আটকাইতে না পারি, তাহলে এটা আমি বন্ধ করে দেব। আর এইটাকে যত সুন্দর রাখবেন, তত আজকে 11টা হয়েছে, আগামী আরো 100 বানাবো আমরা। আপনার এলাকায় চাইবো যে আরো 2টা হোক। আমরা 5000 সিসি ক্যামেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা লাগাবো। দেশের বাইরের খবর। মিশরে 1 ঘন্টার ব্যবধানে 2টি গির্জায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 45 জন। এছাড়া আহত হয়েছে শতাধিক।
কপটিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র পাম সানডে উপলক্ষে বিশেষ প্রার্থনার সময় এই হামলা দুটি চালানো হয় বলে জানা গেছে। দুটি হামলার মধ্যে দ্বিতীয়টি আত্মঘাতী বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঘটনার পরপরই এক বিবৃতিতে দুটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় গণমাধ্যম জানায় রোববার মিশরের সংখ্যালঘু কপটিক খ্রিস্টানদের পবিত্র পাম সানডে উপলক্ষে দেশটির রাজধানী কায়রো থেকে 94 কিলোমিটার উত্তরে অবস্থিত তান্তা শহরের সেন্ট জর্জেস কপটিক গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে গির্জার ভেতরে ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো গির্জা। ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। গির্জার মেঝেতে পড়ে থাকতে দেখা যায় ছিন্ন ভিন্ন লাশ। তবে বিস্ফোরণে গির্জার প্রধান ধর্মযাজক অক্ষত রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। প্রার্থনার সময় আমি সামনের সারিতেই বসেছিলাম। হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি উঠে দাঁড়াতেই কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। উঠে দেখি মেঝেতে ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ অনেক আগেই এ ধরনের হামলার হুমকি পেয়ে আসছিল, কিন্তু তারপরও হামলা প্রতিরোধে তারা কোনো ব্যবস্থা নেয়নি। এর প্রায় 1 ঘন্টা পর উত্তরাঞ্চলীয় আরেক শহর আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জার বাইরে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। এতে ঘটনাস্থলেই হতাহত হন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে এক নারী সহ 4 পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলা দুটির দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়াও সংখ্যালঘু কপটিক খ্রিস্টানদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দুটি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস সহ বিশ্বের বিভিন্ন দেশের কপটিক খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এর আগে গত ডিসেম্বরে রাজধানী কায়রোর একটি কপটিক গির্জায় বোমা হামলায় নিহত হন অন্তত 25 জন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মাশরাফির অবসর প্রসঙ্গে বিতর্কের আগুন আরো উস্কে দিলেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ম্যাচকে টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে মাশরাফির অবসরের সিদ্ধান্তকে একান্তই ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি। আমাদের কথা ছিল যে ও হয়তো বা অধিনায়কতা ছাড়বে যদি সিলেকশনে ওর শরীর দিচ্ছে, কারণ এটা একটা পারফরমেন্সটা একটা বড় ব্যাপার। ডেফিনেটলি ক্যাপ্টেনেরও পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বড় কথা শারীরিক ব্যাপারটাও থাকে যে ও ফিটনেসটা ওর কতদূর থাকবে, বা এটাও একটা ব্যাপার যে যদি ও তার আগে ব্রেকডাউন হয় তখন তার দেরি হয়ে যাবে। তো যেটা হবে যে হয়তো বা যেটা বোর্ডের ইয়ে ছিল যে ও ক্যাপ্টেনই থাকবে না, বাট ও যদি সিলেকশনে হয় তো ওরা সিলেক্ট খেলবে, না হলে খেলবে না। এটা আমার মনে হয় যে এটা ওর পুরো ব্যক্তিগত ব্যাপার, কখন ওর সাথে যাবে এটা থেকে অনেক রকমের কথা বলেছে। আমি মনে করি এই কথাগুলো পুরোটাই সত্যি কথা না। হ্যাঁ, বোর্ড থেকে অবশ্যই আলাপ হয়েছে এই ব্যাপারটা নিয়ে, কারণ 2015 থেকে মাশরাফি একবার বলেছিল যে রিটায়ার করবে ক্রিকেট থেকে খুব শীঘ্রই, তখন থেকে কথাটা হচ্ছিল। দর্শক, এই পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার, অন্যান্য নদীর পানি বন্টনের বিষয় ভেবে দেখার পরামর্শ। এই প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। ক্ষমতা পাকাপোক্ত করতেই ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, মন্তব্য বেগম জিয়ার। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এবং মিশরে ঘণ্টা ব্যবধানে দুটি গির্জায় বোমা হামলা, নিহত অন্তত 45, আহত শতাধিক, দায় স্বীকার আইএসএফ। এই ছিল প্রবাসের সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যেকোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।